ঔষধ হলো মানুষের জীবন রক্ষাকারী পণ্য, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের এর দামে বারবার পরিবর্তন দেখা যাচ্ছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি, আমদানি নির্ভরতা, মূল্য নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা ও কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক বাজার কৌশলের কারণে ওষুধের দাম উল্লেখযোগ্য ওঠানামা করছে। এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমস, আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর লেনিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে ওষুধের দাম বারবার বাড়ছে, পরিবর্তন হচ্ছে বলা যায়। এই যে ওষুধের দাম পরিবর্তন হচ্ছে, এর মূল কারণ আপনি কি মনে করছেন? এটি কি শুধুই উৎপাদন খরচের কারণে বাড়ছে, নাকি ব্যবস্থাপনা ত্রুটি বেশি দায়ী? কি মনে করছেন? ধন্যবাদ। ওষুধের দাম বাড়ার পেছনে দুই ধরনের কারণ রয়েছে। একটি বস্তুগত কারণ, আরেকটি হচ্ছে কারসাজির কারণ। বস্তুগত কারণ হচ্ছে ওষুধ উৎপাদনের যে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল, এর প্রায় সবটাই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং এই আমদানি করার পেছনের মূল যে কারেন্সি বা অর্থ, সেটি হচ্ছে ডলার। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের অর্থের দিকে, মানে বাংলাদেশি টাকায় যে কাঁচামালটি আগে 100 টাকায় আমদানি করা যেত, সেটি এখন 125 টাকা বা 128 টাকা লাগছে। এটি দাম বাড়ার একটি কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোর এক ধরনের স্বেচ্ছাচারিতা। তারা মুনাফা বাড়ানোর জন্য যখন ওষুধ অধিদপ্তরে ওষুধের মূল্যের যে প্রস্তাবটি দেয়, সেই প্রস্তাবে দামটি বাড়িয়ে ধরে। তৃতীয় আরেকটা ব্যাপার হচ্ছে ওষুধের কোম্পানিগুলোর মধ্যে বাজারজাত করার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় বেশ কিছু কোম্পানি আগ্রাসী বাজারজাতকরণ বা মার্কেটিং, অ্যাগ্রেসিভ মার্কেটিং, এই পদ্ধতি গ্রহণ করে। পদ্ধতি গ্রহণ করতে গিয়ে তারা যারা ওষুধগুলো লিখে, চিকিৎসক, ফার্মাসিস্ট, ওষুধের দোকানদার এবং ওষুধের যারা হোলসেল এর বিজনেসটা করে, তাদেরকে নানা জাতীয় সুবিধা বা উৎকোচ দিয়ে থাকে। আসলে এই সবগুলোর সমন্বয়ে কিন্তু ওষুধের দাম বাড়ছে। এর সাথে আরেকটা ব্যাপার খুবই প্রণিধানযোগ্য, এই কাজগুলো কখন ঘটে? যখন যাদের দায়িত্ব মূল্যটিকে নির্ধারণ করা, নিয়ন্ত্রণ করা, নজরদারি করা, তাদের ক্ষেত্রের থেকে ঢিলেমি অথবা যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যর্থতা বা অভাব, সেটি যখন বাড়তে থাকে, তখন কিন্তু ওষুধের দামের ক্ষেত্রে লাগামহীনতাও বাড়তে থাকে। বর্তমানে ঠিক সেটাই হচ্ছে। আমি বর্তমান না বলে বলতে পারি গত কয়েক বছর, 2-3 বছর যাবৎ সেটাই মূলত হচ্ছে। ওষুধ যেহেতু আমাদের জীবন রক্ষাকারী একটি পণ্য হিসেবে বিবেচিত, এর দাম এত বেশি যে বাড়ছে, এই ক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ রয়েছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সরকার ওষুধের দামকে নিয়ন্ত্রণের জন্য কি করছে। প্রথমত, সরকারের পক্ষ থেকে কতগুলো ওষুধকে প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য আবশ্যকীয় ওষুধ হিসেবে ঘোষণা করেছে। সেই দামগুলো সরকার নির্ধারণ করে দেয়। 117টা, পরে হয়তো কয়েকটা বেড়েছে আরও, এই ওষুধগুলো। এর বাইরে যে ওষুধগুলো, সেগুলোর দাম কিন্তু সরকার নির্ধারণ করে না। আমি আপনাকে জানাচ্ছি, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন, সেটি জনস্বাস্থ্য 1, ঔষধ 1893, তারিখ হচ্ছে 26/2/94। এই প্রজ্ঞাপন মোতাবেক স্ব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তাদের ওষুধের মূল্য নির্ধারণ করা হবে। এখানে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রাইমারি হেলথ কেয়ারের ওষুধের বাইরে যেগুলো, এখন এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটি ওষুধ অধিদপ্তরের একটি ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা এরকম যে র ম্যাটেরিয়ালের প্রাইস, এর সাথে উৎপাদন খরচ, এবং এর সাথে মার্ক আপ নামে একটি বিষয় আছে। মার্ক আপ হচ্ছে একটি ওষুধ আমদানির থেকে শুরু করে এক কারখানা পর্যন্ত পৌঁছানো, এবং তার সাথে ঔষধকে বিপণন করার উপযোগী
তৈরি করার জন্য যেসব অ্যাডিটিভ বা অতিরিক্ত দ্রব্যাদি মেশানো হয়, সুন্দর রং এবং স্বাদের জন্য যেসব দ্রব্যাদি মেশানো হয়, সব কিছু সহ যে খরচ হয় সেই খরচগুলো একটা ফর্মে ফিল আপ করতে হয়। এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ফর্ম আপ। এই ফর্ম আপের মূল্য যুক্ত হয়েই কিন্তু ওষুধের দাম নির্ধারণ করা হয়। এখন উৎপাদন খরচের ক্ষেত্রে ঠিক সঠিক উৎপাদন কতটা হচ্ছে এটি নজরদারির জায়গাটা খুব কম। ধরুন একটি কোম্পানি উৎপাদন খরচ 10 টাকা হলো, কিন্তু দাম নির্ধারণের ক্ষেত্রে সে প্রস্তাব করলো আমার এই উৎপাদন খরচটি হচ্ছে 15 টাকা। এটি 15 টাকা হয়েছে কি না, অথবা চট্টগ্রাম থেকে ঢাকার ধামরায়ে কাঁচামালটি নেয়ার জন্য খরচ হয়েছে ধরা গেল 10,000 টাকা, কিন্তু সে সরকারকে দেখাচ্ছে যে এটি 20,000 টাকা হয়েছে। এখন এই জায়গাগুলো কাউন্টার চেক করার, পুনঃ তদন্ত করার জায়গাগুলো আমাদের প্রশাসনের খুব দুর্বল, ফলে ইচ্ছে মতো দাম বাড়াতে পারছে। এক্ষেত্রে আরও কিন্তু একটা ব্যাপার রয়েছে, যেটি আমি প্রজ্ঞাপন অনুযায়ী বললাম, সব ওষুধ প্রস্তুতকারী কোম্পানি তাদের দামটা ঠিক করে তারা প্রস্তাব করবে ওষুধ অধিদপ্তরে। ওষুধ অধিদপ্তর শুধু ভ্যাট কত যোগ হবে সেটা যোগ করে মূল দামটা ঠিক করে দেবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ওরা কোম্পানিগুলো যে দাম প্রস্তাব করছে সেই প্রস্তাবে কিন্তু থেকে যাচ্ছে। এটাকে সরজমিনে তদন্ত করে তাদের মূল্যে কোথাও কিছু যোগ করা হয়েছে কিনা সেই জায়গাটা তো নির্ধারণ করতে হবে, দেখিয়ে দিতে হবে যে তোমার এখানে টাকাটা বেশি যোগ করেছো, সেটি করা হয় না। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার যেটি আমি শুরুতেই বলেছিলাম, অ্যাগ্রেসিভ মার্কেটিং বা আগ্রাসী বাজারজাতকরণের ক্ষেত্রে একটি গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে ওষুধের কোম্পানিগুলো তাদের একটি ওষুধের যে মূল্য নির্ধারণ করা হয় তার প্রায় 29% টাকা এই আগ্রাসী মার্কেটিংয়ের জন্য খরচ করে। কোথায় খরচ করে? যে ডাক্তাররা লেখে তাদের জন্য, যেসব হোলসেলাররা তাদের ওষুধ লেখে তাদের জন্য, যেসব খুচরা বিক্রেতারা তাদের জন্য, এবং নানাভাবে এটি ভাগ হয়ে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এমন যে বাজারজাত করার জন্য যে লিটারেচার নামে যে মেটেরিয়ালগুলো তৈরি করে সেখানেও এত চাকচিক্য যোগ করা হয়। ধরা গেল যেটি তৈরি করতে 300 টাকা খরচ হচ্ছে, ওটা আসলে যে একটু মানটা কমালে একই তথ্য ডাক্তারকে বা অন্যকে দিতে পারতো সেটি 100 টাকা বা 150 টাকায় করা যায়। ফলে এখানে যে অতিরিক্ত খরচগুলো হচ্ছে এটা সবই তো ক্রেতার ঘাড়ে পড়ছে। এই জায়গাগুলো সঠিক যদি তদন্ত করে নিয়ন্ত্রণ করা যেত তাহলে কিন্তু ওষুধের দামের ক্ষেত্রে এই অস্থিরতার একটা বড় অংশ নিয়ন্ত্রণযোগ্য ছিল। বাজারে যে দামের ভিন্নতা দেখা যাচ্ছে তাকে নিয়ন্ত্রণে দুর্বলতা নির্দেশ করে? এখানে দুটো ব্যাপার, নিয়ন্ত্রণের দুর্বলতা, একই সাথে ভোক্তাদের অধিকার রক্ষার জন্য যারা কাজ করেন ওয়াচ ডগ হিসেবে, পাহারাদার হিসেবে, সেই পাহারাদারদের হুইসেল ব্লো বা বাঁশি বাজানো, অর্থাৎ এটির দাম তো এত হওয়া উচিত না, কেন এটির দাম 50 টাকা, এটার সব মিলে দাম 30 টাকা হওয়া উচিত, আপনারা কেন 50 টাকার বলছেন, সেই ভয়েস রেইজ করা, সেখানেও দুর্বলতা রয়েছে। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের ওষুধ খাতটি আসলে বেশ কিছু বড় বড় কতগুলো ফার্মাসিউটিক্যালসের কর্ণধার বা ব্যবস্থাপকের হাতে জিম্মি, সেই জায়গা থেকে এই সিন্ডিকেট থেকেও কিন্তু বের করার ন্যূনতম কোনো প্রবণতা নাই। এক্ষেত্রে ফার্মেসিগুলোর কি ভূমিকা রয়েছে? ফার্মেসিগুলো যারা ওষুধের দাম খুচরা বিক্রেতা তাদের ক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব কম। কেমন, একটি ওষুধ যেটি তারাও কি নিজেদের স্বার্থে দাম বাড়িয়ে দিচ্ছে? তারা নিজেদের স্বার্থে বেশিরভাগ সময় বাড়ায় না, তারা বাড়ায় হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। অর্থাৎ তারা জানে যে এই ওষুধটি আগামী 1 মাস পরে সহজলভ্য থাকবে না, তখন তারা অনেকগুলো ওষুধ বাজারজাত করে ফেলে, মানে নিজেরা কিনে ফেলে। কিনে 1 মাস পরে যখন সেই ওষুধটা সংকট তৈরি হয় তখন তারা 10 টাকার ওষুধ 15 টাকা বিক্রি করে। এই জায়গাও কিন্তু সেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ব্যর্থতা। এবং এই ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আমরা একটা কথা বলি যে যদি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে হয়, জনগ্রহণযোগ্য করতে হয়, তাহলে এর প্রধানতম শর্ত হচ্ছে সুশাসন। ওষুধ এর দাম নির্ধারণ, দামটাকে নজরদারি করা এবং পর্যবেক্ষণ, আইন প্রয়োগ করা। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সুশাসনের যেমন অভাব রয়েছে তেমনি নাগরিকদের কণ্ঠ তোলা, ভয়েস রেজ করার ক্ষেত্রেও একটি দৈন্যতা রয়েছে, যে কারণেই এটা নিয়ন্ত্রণ হচ্ছে না।
আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। 20% মানুষ দরিদ্র, এদের ওষুধ কেনার সামর্থ্য নেই। দেখা যাচ্ছে সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত নেই। তো এক্ষেত্রে কি করণীয় হতে পারে? এই যে গরিব মানুষেরা রয়েছে, এরা তাহলে যাবে কোথায়? যে এই ক্ষেত্রে কি হতে পারে, উত্তরটা একেবারে সোজা। অর্থাৎ এই 20% দরিদ্র মানুষের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা করা উচিত। সরকারি হাসপাতালগুলোতে ওষুধের সংকট রয়েছে। আমি সরকারি হাসপাতালই বলছি। সেটি করতে গেলে এই ওষুধ কেনার খাতে সরকারের বরাদ্দটা বাড়াতে হবে। কিন্তু আমাদের দেশে হচ্ছেটা কি? আমাদের মতো দেশগুলিতে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা। আমাদের দেশে বর্তমান যে বছরটি চলতেছে, এই বছরে বরাদ্দ করা হয়েছে জিডিপির 0.67%। অর্থাৎ কোথায় 5%, কোথায় 0.67%। এবং এই টাকার প্রধান অংশটা বেতন ভাতা, বাড়িঘর ঠিক রাখা এই জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ওষুধ কেনার জন্য একেবারেই কম টাকা দেয়া হয়। ফলে কি দাঁড়ায়, আপনি অর্ধেক গজ কাপড় দিয়ে তো আর 3টে জামা বানাতে পারবেন না, ব্যাপারটা সেই দাঁড়াচ্ছে। ফলে দেখা যাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে যারা লাইন ধরে দাঁড়িয়ে মানুষগুলো স্বাস্থ্য সেবার জন্য যায়, তারা না পাচ্ছে মনোযোগ। কারণ একজন ডাক্তারকে যখন 150-200 রোগী দেখতে হয়, সে মনোযোগ দিতে পারেন না। অন্যদিকে যে ওষুধগুলো দেওয়া হয় তার একটা প্রধান অংশ হাসপাতালে পাওয়া যায় না। এক্ষেত্রে শুধু এরা না, বাংলাদেশে একজন মানুষ যদি তার স্বাস্থ্য সেবার জন্য 100 টাকা খরচ করে, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রায় 73 থেকে 74 টাকা নিজের পকেট থেকে ব্যয় করতে হয়। এবং সেই ব্যয়ের মধ্যে 60 থেকে 62 টাকা শুধু ওষুধ কেনার জন্য ব্যয় করতে হয়। যে কারণে আমাদের মতো দেশগুলিতে ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারকে অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে, ওষুধের মূল্য নির্ধারণের জন্য 2টো কমিটি রয়েছে। একটি হচ্ছে জাতীয় ওষুধ মূল্য নির্ধারণী কমিটি এবং আরেকটা হচ্ছে টেকনিক্যাল সাব কমিটি। কিন্তু আমরা নানা সময় দেখতে পাই এই কমিটিগুলো যে দায়িত্ব নিয়ে কাজ করা দরকার সেটি তারা করেন না, অথবা এই কমিটিগুলোর সভা আহ্বানের যাদের দায়িত্ব, সেই সভাটাও আহ্বান করা হয় না। ফলে ওষুধের দাম বৃদ্ধির ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে কখনো দেখা যায় 7% থেকে 250% দাম বেড়ে যায়। এটি আসলে আমাদের জন্য দুঃখজনক, আমাদের দরিদ্র মানুষের জন্য আরো বেশি দুঃখজনক। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, এমনকি যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেও দেশে আমাদের যে ওষুধের দাম নাগালের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের দেশে এত তারতম্য হওয়ার যৌক্তিকতা কি আছে? মোটেই কোনো যৌক্তিকতা নেই। এটি হচ্ছে কি, আমাদের দেশে নানা ক্ষেত্রে লুটপাট করাটাকেই ন্যায়সঙ্গত অধিকার বলে নানা শ্রেণীর লোক মনে করে। যেমন আমরা দেখেছি রাজনীতিবিদগণ শাসন ক্ষমতায় যাওয়ার পরে তাদের প্রধান লক্ষ্য থাকে জনসেবার চেয়েও লুটপাট, মানুষের অর্থের অপচয়, নিজেদের বিলাস ব্যাসন এর জন্য খরচ করা, বিদেশে পাচার করা। ঠিক এই ব্যাপারটা দেখে কিন্তু ব্যবসায়ীরাও তারা উৎসাহিত হয়। তারা কি করে, তারা মানুষকে জিম্মি করে যে ওষুধের দাম হতে পারতো 10 টাকা, সেটাকে 17 টাকা বা 18 টাকা বা 20 টাকা বানাচ্ছে। এখন এটা যদি প্রত্যেকটা স্তরে র ম্যাটেরিয়ালের দাম কত, সেখানে ইনভয়েসের ক্ষেত্রে কোনো জালিয়াতি হয়েছে কিনা, পরিবহনে কোনো জালিয়াতি হয়েছে কিনা, প্রোডাকশন কস্ট যেটা দেখানো হচ্ছে উৎপাদন খরচ, সেই ক্ষেত্রে কোনো জালিয়াতি দেখানো হচ্ছে কিনা ইত্যাদি যদি প্রত্যেকটা ধাপ পরীক্ষা করে যদি ওষুধের মূল্য নির্ধারণটাকে গুরুত্ব দেওয়া হতো, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে ওষুধের মূল্য 40 থেকে 50% কম করা যেতে পারত। এখানে আমি আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই। আমাদের দেশে দেখা যাচ্ছে ওষুধ প্রেসক্রাইবের ক্ষেত্রে ডাক্তারকে সন্তুষ্টিকরণের একটা প্রচলন আছে। এই বিষয়টি কেন হচ্ছে? এই বিষয়টি হচ্ছে প্রথম কারণ আমি বলেছিলাম যে আগ্রাসী মার্কেটিং, অ্যাগ্রেসিভ মার্কেটিং। যখন কোনো ওষুধের কোম্পানি তার ওষুধের গুণগত মানের উপরে আস্থা না থাকে, তখন এই ওষুধটি যাদের দিয়ে লেখানো যাবে, যাদের দিয়ে বিক্রি করা যাবে, বিপণন করা যাবে, তাদেরকে নানাভাবে উৎকোচ দেয়। সেই উৎকোচের একটি অংশে চিকিৎসকরা থাকেন। তাদেরকে দেখা যায় চিকিৎসকদেরকে ওষুধ সম্পর্কে, ধরা গেল একটা ডায়াবেটিসের ওষুধ সম্পর্কে বলা হলো,
সেখানে যদি লিটারেচার হিসেবে ওই ডায়াবেটিসের ওই ওষুধটার উপরে গবেষণালব্ধ যে ফলাফল বিশ্বব্যাপী সেটি দেয়া হলে চিকিৎসক কিন্তু উপকৃত হয়, তার জ্ঞান বাড়ে। সেটা না করে তাকে এমন একটা জিনিস দেয়া হচ্ছে যার সাথে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, এটা তো অর্থহীন দেয়া। এবং এই কাজটা কিন্তু ওষুধের দোকানদারদের সাথেও তারা করছে, হোলসেলে যারা আছে তাদের সাথেও করছে, এবং কোয়াক চিকিৎসক বা হাতুড়ে ডাক্তার তাদের সাথেও করছে। সব মিলে একটি চক্র তৈরি করা হয় এই সন্তুষ্টিকরণের মধ্য দিয়ে। এক্ষেত্রে ডাক্তাররা কেন সচেতন হচ্ছেন না? আচ্ছা, যখন কোনো দুর্নীতির চক্র তৈরি হয় এবং সেই দুর্নীতিতে সহজেই কোনো জবাবদিহি না করে লাভ পাওয়া যেতে পারে, তখন কিন্তু মানুষকে নিরোধ করা যায় না। এ কারণেই আমরা বলি দুটো ব্যাপার, একটা হচ্ছে আইনি পদক্ষেপ, সবসময় নজরদারিটা ঠিক রাখা, এবং একই সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে পিপলস ভয়েস, জনসাধারণের কণ্ঠস্বর তোলা, এই তিনের সমন্বয়ে কিন্তু সুশাসনটি যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কাজটি হচ্ছে না। আমি এখানে আরেকটু তথ্য আপনাকে বলতে চাই। বর্তমানে দেশে 310টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববাজারে সুনাম অর্জনকারী বাংলাদেশের ওষুধ দেশের 98% চাহিদা পূরণ করে এবং 157 দেশে রপ্তানি করা হয়, অথচ নিজ দেশেই কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই। কেন? যখন ধরা গেল সরকার যেভাবে চলবে, মাথা তো সরকার, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণহীন করে, তখন কি দাঁড়ায়? তখন দাঁড়ায় তাদের অধীনস্থ যা যা আছে সবই নিয়ন্ত্রণ হয়ে যায়। যেমন আমরা দেখতে পেয়েছি গত অনেক বছরগুলিতে স্বাস্থ্যখাতে সীমাহীন লাগামহীন দুর্নীতি। এই দুর্নীতিটি যে মন্ত্রী মহোদয়ের নিয়ন্ত্রণ করার কথা ছিল, তিনি নিয়ন্ত্রণ করেন নাই। ফলে তার অধীনস্থ যারা ছিল তারা মন্ত্রী মহোদয়ের পথ অনুসরণ করে তারাও তাদের উপর দায়িত্বপ্রাপ্ত যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ন্ত্রণ না করে সেখান থেকে কীভাবে সুবিধা নেওয়া যায় সেই কাজটিতে তারা মনোযোগ নিবদ্ধ করেছেন। ফলে যাদেরকে নিয়ন্ত্রণে রাখার কথা ছিল তারা নানা রকম সুবিধা প্রদানের মধ্য দিয়ে সেই নিয়ন্ত্রণের শেকলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরা স্বাধীন হয়েছে এবং স্ব ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ হয়েছে। যেমন ধরুন, ওষুধের দাম পুনর্নির্ধারণ করার জন্য বা দাম নির্ধারণ করার জন্য একটা জাতীয় কমিটি রয়েছে। আমি 2023-24 কথা বলছি। এক বছরে 6 দফা 7 দফা ওষুধের দাম বাড়ানো হয়েছিল, কিন্তু সেই কমিটির একটিও সভা হয় নাই। এটা কিভাবে হতে পারে? এটা তো হওয়ার কথা না যদি এই জায়গাটিতে যথাযথ নজরদারি এবং সুশাসন থাকতো, কিন্তু সেটা তো হয়েছে, এবং সেটি হয়েছে আমাদের কর্তৃপক্ষের নাকের ডগায়। তার মানে তারা তাদের দায়িত্বটি পালন করেনি। এ কারণেই আমরা বলি, যদি মাথা ঠিকভাবে কাজ না করে তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে কাজ করে না। দেশের সুশাসনের জন্য মাথা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার। সেই সরকার যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে, আমি নিশ্চিত ওষুধের দাম, ভোগ্য পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবটাকেই নিয়ন্ত্রণে আনা যায়। সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড সম্প্রতি 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমালেও সাধারণ মানুষের সুফল পাচ্ছে না। এসব ওষুধ বেশিরভাগ ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না, কারণ কি? আচ্ছা, কারণ হচ্ছে দেশে 17 কোটির বেশি যে মানুষ, তাদের যে পরিমাণ ওষুধ দরকার, সরকারি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি সেটা একটা অতি ক্ষুদ্র ভগ্নাংশ পরিমাণ ওষুধ উৎপাদন করছে এবং সেটি সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে। এবং দেখা যায় সেটি যদি মাত্র 20 লাখ বা 50 লাখ মানুষের জন্য করে থাকে, বাকি 16.5 কোটি মানুষ থেকে ওষুধ কিনবে? তারা তো বাইরের দোকান থেকে কিনবে। সেই ক্ষেত্রে তো এসেনশিয়াল ড্রাগ কোম্পানি তাদের ক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই, সামর্থ্য নেই, এবং সেই সামর্থ্য বাড়ানোর জন্য তাদের মালিক যে সরকার কর্তৃপক্ষ, তারাও কোনো উদ্যোগ নেয় না। তার মানে এই ওষুধের দাম কমানোটা শুধু লোকজনকে এক ধরনের আই ওয়াশ বা বোঝানো যে আমরা দাম কমিয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কোনো কম হয় নাই। এটি আসলে এক ধরনের, যারা দামটা কমিয়েছে তারা নিজেরা আত্মসন্তুষ্টি পেতে পারে, কিন্তু সাধারণ মানুষ উপকৃত হয় নাই। সম্প্রতি হাইকোর্টের এক রায়ে 739টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে কি সুফল মিলবে, কি মনে করছেন? সুফল দেখুন, দুটো ব্যাপার। একটা হচ্ছে লক্ষ্যটা নির্ধারণ করে দেয়া হলো, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ, সেই পথে যারা চালক, যারা চলবেন, তাদের সদিচ্ছা রয়েছে কিনা। সদিচ্ছা না থাকলে তো আমরা বলি না বাঙালির 3টা হাত,
ডান হাত বাম হাত অজুহাত, সদিচ্ছা না থাকলে শত অজুহাত তৈরি হয় লক্ষ্যে পৌঁছানোর ব্যর্থতার জন্য। এ কারণেই হাইকোর্ট বা উচ্চতর আদালত যে নির্দেশনাটা দিয়েছেন, এটি পালনের জন্য যাদের আইন প্রয়োগ করতে হবে, নজরদারি করতে হবে, তারা যদি যথেষ্ট সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে আমরা সুফলটা পাবো, আর না করলে সুফল পাবো না। এটি হচ্ছে মোদ্দা কথা। ফার্মেসি ও ডিস্ট্রিবিউটরদের ভূমিকা দামের অস্থিরতায় কতটা প্রভাব ফেলছে? অনেকটাই রয়েছে। যেমন ধরুন, ডিস্ট্রিবিউটর যারা, তারা একটা ওষুধের সরবরাহ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিল। যেমন এই শীতকাল ইনহেলার, অ্যাজমার জন্য শ্বাসকষ্টের ওষুধের দাম হঠাৎ করে এক সপ্তাহের জন্য সরবরাহ যে লাইনটি ছিল এটাকে কাট আপ করে দিল, বন্ধ করে দিল নানা অজুহাতে। তার মানে সারা দেশে কিন্তু ওই ওষুধটির সংকট তৈরি হলো, লোকজনের মধ্যে ভীতি তৈরি হলো। লোকজন একটার জায়গায় দুটা কিনতে গেলেই খুচরা দোকানদার যেটার দাম 100 টাকা ছিল সে 150 টাকা বিক্রি করলো। মানে এই কারসাজিগুলো কিন্তু নানা সময়ে, নানা রঙে, নানা অজুহাতে এটি করা হয়ে থাকে। এটাকেও তো নিয়ন্ত্রণ করতে হবে। যেটি আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় মূল্যের পণ্যের ক্ষেত্রে হঠাৎ করে মজুদ বাড়িয়ে দিল, সরবরাহ কমিয়ে দিল। ওষুধের ক্ষেত্রে কিন্তু এটা বারবার হয়। আপনি যেমনটা বলছিলেন ইনহেলারের কথা, একটি ইনহেলারের দামে প্রচুর দাম অনেক বেশি রয়েছে, এক্ষেত্রে এত দামি হওয়ার কারণ কি? দামি হওয়ার ওষুধ নির্ধারণ, দাম নির্ধারণের জন্য যে যৌক্তিকতা রয়েছে, যৌক্তিকতা নেই, কিন্তু আমাদের পদ্ধতিগত ত্রুটির জন্য আমাদের লোকজন ভুগছে। যেমন এই ওষুধটি তৈরির যে র ম্যাটেরিয়াল, কাঁচামাল আনা হলো সেটির দাম, উৎপাদন খরচের দাম, এবং বিপণন বিতরণের খরচ এবং মুনাফা, এই চারটা মিলে তো ওষুধের দাম নির্ধারণ করা হয়। এখন ওষুধের কাঁচামালের দামের ক্ষেত্রে যখন দেশে আনা হয় বাড়িয়ে দেখা হয়। যখন উৎপাদনের খরচ, প্যাকেটজাতকরণের খরচ যদি 10 টাকা হয় সেটাকে বাড়িয়ে 18 টাকা দেখানো হয়, এবং বিপণন বিতরণের খরচ 10 টাকার জায়গায় এটিও বাড়িয়ে 20 টাকা দেখানো হয়। তখন এর সাথে মুনাফা ধরা গেল 15% বা 20% মুনাফা। তার মানে দাম তো অটোমেটিক বেড়ে যাচ্ছে। যদি প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদাভাবে চেক করা হতো তাহলে কিন্তু দামটা কমানো যেত। যেভাবে ভারত বা নেপাল বা অন্য দেশগুলো তাদের ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের ভেতরে রেখেছে, আমরা এটা করতে পারিনি। আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করবো, তবে আরো একটু বিরতির পরে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর লেনিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর লেনিন চৌধুরী, আমি এবার জানতে চাই আপনার কাছে, বর্তমানে অনেক মেডিসিনের কার্যকারিতা কম বলে মনে হচ্ছে, এটা কি সঠিক? উদাহরণ হিসেবে বলতে পারি, আগে প্যারাসিটামল খেলে জ্বর কমে যেত খুব সহজে, কিন্তু এখন কমছে না। এই বিষয়ে কি বলবেন? আপনার উত্থাপিত বিষয়টি সঠিক এবং সঠিক নয়। কখন সঠিক? যেমন অনেক ওষুধের কাঁচামাল বা র ম্যাটেরিয়াল এমন সব উৎস থেকে আনা হয় যেটি মানসম্মত না, এবং অনেক কোম্পানি ইচ্ছে করেই যে কাঁচামালের এক্সপায়ারি ডেট খুব কম সেটি নিয়ে আসে, এবং তৈরি করতে করতে এক্সপায়ারি ডেট হয়তো কয়েক মাস, 2-3 মাস থাকে, এরপরে এটির কার্যকারিতা কমতে থাকে, সেটি কাজ করে না। এবং বহুল প্রচলিত যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর নকল তৈরি হয় দেশের ভেতরে নানা জায়গায়, সেটিও কাজ করে না। এটি একটি ব্যাপার। আবার অনেক সময় কিছুদিন আগেও দেখা গেছে বিভিন্ন প্রতিবেদনে এসেছে যে বিভিন্ন ওষুধ নকল তৈরি করা হচ্ছে। ফলে এই তিনটি তো ব্যাপার। আরেকটা ব্যাপার রয়েছে, সেটি হলো ভুল ডোজ বা মাত্রায় ওষুধ দেয়া। ওষুধের মাত্রাটা ঠিক হয় একজন মানুষের শরীরের ওজন, বয়স, রোগের ধরন, এটি মাথায় রেখে প্রতি কেজি ওজনে কত মিলিগ্রাম অথবা কি পরিমাণ ওষুধ দেওয়া হবে তার একটি ক্যালকুলেশন করা হয়। এই ক্যালকুলেশনটা সঠিক না হলেও কিন্তু ওষুধটি কার্যকর বলে প্রমাণিত হবে না। তো এই সব মিলেই কিন্তু ওষুধের কার্যকারিতা এবং অকার্যকারিতা ব্যাপারটি উঠে আসে। আমাদের দেশে এত সব জীবন রক্ষাকারী, প্রয়োজনীয় এবং বহুল পরিচিত ওষুধগুলো নকল হচ্ছে, যেটা মাঝে মাঝে আমাদেরও ভয় পাইয়ে দেয়। আমরা দেখি জীবন রক্ষাকারী ওষুধগুলো, যেটি আপনাদের প্রতিবেদনেই মাঝে মাঝে দেখি, শুধু ডিস্টিল ওয়াটার দিয়ে দেওয়া হচ্ছে, অথবা ট্যাবলেট বানাতে গিয়ে ময়দার গুঁড়ো সাথে কিছু একটা মিশিয়ে দেওয়া হচ্ছে, অথবা কসমেটিক্স বানাতে গিয়ে এমন সব দ্রব্যাদি দেওয়া হচ্ছে যেটি মানুষের মুখে বা শরীরে ব্যবহারের উপযোগী নয়। সব মিলেই তো এই ব্যাপারটা হচ্ছে। এবং এখানেও বলবো যে সার্বিক সুশাসনের যে অভাবটি, অর্থাৎ আইনের প্রয়োগ
এবং আইন প্রয়োগের, আইন রক্ষার জন্য যে অবিরল নিরন্তর যে নজরদারিতা, কন্টিনিউয়াস যে নজরদারিতা, সার্ভিলেন্স, সেটির অভাব, এই সব কিছু মিলেই কিন্তু ওষুধের কার্যকারিতার উপরও প্রভাব বিস্তার করে। আমরা যদি ওষুধের উৎপাদন, কাঁচামালের উৎস থেকে শুরু করে প্রতিটি ধাপ, মানে শেকড়ের প্রত্যেকটি অংশকে যদি ঠিকমতো পরীক্ষা করি, চেক করি, তাহলে কিন্তু এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা যায়। এবং অনুমোদনহীন ওষুধ বা কসমেটিক্স কোথাও তৈরি হলে যদি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু এটা বন্ধ হবে। তা না হলে কিন্তু এটা চলতেই থাকবে। দেখা যাচ্ছে মেডিসিনের মাত্রা অতিরিক্ত দাম বৃদ্ধির কারণেই সঠিক চিকিৎসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ বিষয়ে কি বলবেন? ডেফিনেটলি, নিশ্চিতভাবেই। কারণ আমি একটু আগে যেটা বলেছিলাম যে 100 টাকা যদি চিকিৎসার খরচ হয়, অথবা 1000 টাকা যদি একজন মানুষের চিকিৎসার খরচ হয়ে থাকে, সেখানে তাকে 600 থেকে 620 টাকা শুধু ওষুধ কেনার জন্য খরচ করতে হয়। বাকি 380 টাকা সে খরচ করে ডাক্তারের ফি, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি বাবদ। তার মানে তাকে বেশিরভাগ টাকাটা তো 3 ভাগের 2 ভাগ টাকা ওষুধ কিনতে, কাছাকাছি টাকা ওষুধ কিনতে খরচ করতে হয়। অতএব ওষুধের দাম যত বাড়বে, চিকিৎসার ব্যয় তত বাড়বে এবং তত বেশি মানুষ নিঃস্ব হবে। দেখুন, প্রতি বছর বাংলাদেশে প্রায় 60 লাখ লোক চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। তার মানে একদিকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য রাষ্ট্রীয়ভাবে কাজ করছি, আবার শুধুমাত্র চিকিৎসা খরচ মেটাতে গিয়ে 60 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? বানরের সেই পিচ্ছিল বাঁশ বেয়ে উপরে ওঠার মতো ওঠে এবং নিচে নেমে আসে। তো যদি আমরা জাতিকে উন্নত করতে চাই, মানুষের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু এই যে 60 লক্ষ মানুষ প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, তাদের সুরক্ষা দিতে হবে। সেই সুরক্ষা দেওয়ার দুটো ধাপ। একটি হচ্ছে ওষুধের দামটাকে সহ্য সীমার আয়ত্তের ভেতরে আনা, এবং অন্যদিকে সরকারিভাবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষকে চিকিৎসার সুরক্ষার ব্যবস্থা করা। এই দুটো করলে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। এবং আমরা প্রত্যাশা করব সরকার অগ্রবর্তিতার ভিত্তিতে বিষয়টি গ্রহণ করবেন এবং মানুষকে ভালো রাখার জন্য তারা কাজ করবেন। একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, মানুষ যখন অসুস্থ থাকে তখন তার স্বাভাবিক জ্ঞান বা হিতাহিত জ্ঞানও কিন্তু কমে যায়। ফলে সে কিন্তু অনেক দায়িত্ব জ্ঞানহীন কাজ করে, রাস্তাঘাটে মারামারি করে, এক ছুতায় বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়, অথবা ধ্বংসাত্মক কাজে মেতে ওঠে। এর পেছনে কিন্তু এই স্বাস্থ্যহীনতা, অসুখ, ওষুধের দাম, এগুলোরও কিন্তু প্রভাব রয়েছে। অতএব বিষয়টা নীতি নির্ধারকদের গুরুত্বের সাথে ভাবা দরকার। দীর্ঘমেয়াদে ওষুধের দাম স্থিতিশীল রাখতে কোন ধরনের নীতি বা কৌশল সবচেয়ে কার্যকর হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, প্রথম কথা, যদি র ম্যাটেরিয়াল বা কাঁচামাল আমাদের দেশে উৎপাদন করা যায় একটি। দ্বিতীয়ত হচ্ছে কাঁচামালের সাথে যে দ্রব্যাদি মেশানো হয় সেটিও যদি আমাদের দেশে উৎপাদন করা যায়, এবং উৎপাদন করানোর পরে আমাদের দেশে শ্রম অন্য অনেক দেশের চেয়ে বেশি সস্তা, ফলে উৎপাদন খরচটাকে যদি সঠিকভাবে মনিটর করা যায়, তাহলে কিন্তু আমরা ওষুধের দাম কমাতে পারি। এজন্য আসলে একটা বহুপক্ষীয় উদ্যোগ দরকার। একটা হচ্ছে সরকারের নীতি নির্ধারকদের উদ্যোগ, দ্বিতীয়ত হচ্ছে আইন যারা প্রণয়ন করে তাদের উদ্যোগ, তৃতীয়ত হচ্ছে যারা আইন প্রয়োগ করে তাদের, যারা নজরদারি করে তাদের, এবং যারা উৎপাদন করে তাদের সদিচ্ছা, এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করা, এবং সাধারণ মানুষের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে ওয়াচডগ এর মতো প্রতিষ্ঠান তৈরি করা। এই সবের সমন্বয়েই কিন্তু আমরা যদি সঠিকভাবে অগ্রসর হই, ওষুধের দামকে নিয়ন্ত্রণে রাখা যায়। আরো একটি বিষয় জানতে চাই, ওষুধের দামে নিয়ন্ত্রণে জনসচেতনতার কি ভূমিকা থাকতে পারে? আচ্ছা, ভূমিকা হলো যে ওষুধটি আমরা যদি বারবার নীতি নির্ধারকদের সামনে প্রশ্ন তুলে ধরি, এই ওষুধটি পাশের দেশে 10 টাকা হলে আমার দেশে কেন এটি 25 টাকা হবে, ব্যাখ্যা দিতে হবে। এবং সেই ব্যাখ্যা নিয়ে আমরা যদি একদিকে আইনি প্রক্রিয়ায় যাই, অর্থাৎ হয় কোর্টে যাই, অন্যদিকে নীতি নির্ধারকদের চাপ দিই, তখন নীতি নির্ধারকরা বাধ্য হবে এই নজরদারির বিষয়টাকে গুরুত্ব দিতে এবং দুর্নীতিটাকে কমিয়ে এনে এটাকে দামটাকে সহনশীল সীমায় আনার। আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানিও কি দামে প্রভাব ফেলছে? আন্তর্জাতিক বাজারে যে ওষুধগুলো রপ্তানি করা হয় সেটা তো আবার ভিন্ন দামের সাথে, সেটা আমাদের দেশে কোনো প্রভাব ফেলে না। বরঞ্চ আন্তর্জাতিক বাজারে যে ওষুধগুলো রপ্তানি করা হয়,
আমরা প্রত্যাশা করব বাংলাদেশের বাজারে সেই ওষুধগুলো যেন একই মানের থাকে। কখনো কখনো আমরা শুনতে পাই, যদিও কোনো প্রমাণ নেই, উড়ো কথা যে ওষুধগুলো রপ্তানি করা হয় আর যেগুলো দেশের বাজারে দেওয়া হয় দুটোর মান নাকি এক না। আমরা চাইব সরকার যেন এই দুটোর মান এক কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করে জনসাধারণের মধ্যে যে একটি ভুল ধারণা বা ধোঁয়াশে মনোভাব রয়েছে সেটি দূর করে। কারণ আন্তর্জাতিক মানের ওষুধ বাংলাদেশে যদি আমরা দেশের দামে পাই আমাদের জন্য সেটি একটি ভালো ব্যাপার হবে। জনগণকে সচেতন করার ক্ষেত্রে কি কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে? অবশ্যই, কারণ মানে চূড়ান্ত অর্থে জনগণ সবকিছুকেই থামিয়ে দিতে পারে, সরকারকে বদলে দিতে পারে, তাই না? তো জনগণ যদি এই ব্যাপারটা নিয়ে অগ্রসর হয়, তারা ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে তাদেরকে সচেতন করার ক্ষেত্রে? যারা নাগরিক অধিকার নিয়ে কাজ করে, যারা নাগরিকদের অধিকার বোধকে সচেতন করে কাজ করে, যারা আইনি অধিকার রক্ষার জন্য কাজ করে, যারা স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে কাজ করে, তারা সবাই যদি একত্রে কিছু পদক্ষেপ গ্রহণ করে নিশ্চয়ই একটা ফল তো আমরা পাবই। ডক্টর লেনিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।